আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পাইনি ভিক্ষা এখানে। যখন চারপাশে আর কেউ জেগে থাকবে না, বৈশাখ আসবে বলে চৈত্রের রাত্রিগুলো তার শরীর থেকে অবশিষ্ট শীতল বাতাসকে ঠেলে দিচ্ছে দূরে। কোকিলেরা ডাকতে ডাকতে ক্লান্ত শরীরে বিদায় জানাচ্ছে বসন্ত ঋতুকে। তখনও আমরা দুজন ছিলাম জেগে, দূরে কোথায় কে যেন খেতে নাড়া জ্বালিয়েছিল। অবশিষ্ট ধিকি ধিকি আমাদের ডাকছিল হাতছানি দিয়ে। তখনও কোথাও কেউ ছিল না জেগে, ছিলাম শুধু তুমি আর আমি, আমরা দুজনে। মনে পড়ে? পড়ে, মনে পড়ে। সেই রাত্রির কথা মনে হলেই বসন্তের শেষ দিনগুলো তার ঠান্ডা বাতাসের পরশ যেন বুলিয়ে যায় আমার শরীরে। কি করে ভুলবো বলো? তাহলে এত দিন, এত বছর, বুকের ভেতর জমানো এতগুলো শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, কেন আমাদের না বলা কথাগুলো এই পৃথিবীর বুকে কুয়াশার মতো ছুঁয়ে গেল না? কোকিলের মতো উঠল না ডেকে? গ্রীষ্মের দহনের সাথে কেন একাত্ম হলো না? কেন বর্ষার অঝোর ধারার মতো তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন তোমার। কেন বলতে গেলে ভাবে? কি ব্যাপার ফুপু, শরীর খারাপ করেছে? না, তোর হাসির শব্দ শুনে ঘরে এলাম। এত রাত জেগে থাকিস কেন?
তোকে কি কেউ দিনের বেলা কথা বলতে নিষেধ করেছে? তুমি জেগে আছো যে, তোমাকে কি কেউ ঘুমাতে নিষেধ করেছে? হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই তোর ঘরে এলাম। আর তাছাড়া রাজ্যকে কখনো পাহারা দিয়েছি তোকে আমি? একটা স্বপ্ন দেখলাম। তোমার স্বপ্নগুলো যে দারুণ না। কি স্বপ্ন দেখলে? তুমি বাতাসে ভেসে যাচ্ছ, না উপরে উঠতে পারছো না নিচে নামতে পারছো। দেবো আচ্ছা। কেন? স্বপ্নের রেশটা কেটে গেল সে কারণে? আমি এখন যাই, তুই তোর ফোন শেষ কর, তা নাহলে আমি যত বেশিক্ষণ এখানে থাকবো তোমার ঘুমাতে তত দেরি হবে, তুমি তত বেশি রাত জেগে থাকবে। না না না, তুমি থাকো, কথা শেষ। কেন? আমি থাকলে কি হবে? মনে হচ্ছে তোমার মনটা সত্যি সত্যি খারাপ। তো ব্যস্ত হয়ে উঠলে কেন? বললাম না ফুপু এসেছে, একটু পরে ফোন করছি। শ্যামা, আমি শিশির। তুমি এত রাতে? অনেকক্ষণ ধরেই তোমার ফোনটা ব্যস্ত, তাই একটু দরকারি কথা ছিল। আমার তো তোমার সাথে কোনো দরকারি কথা নেই। আর যদি সেটা থেকেও থাকে তা এত রাতে নয়, কাল সকালে কথা হবে। বাই। এই কথা বলবার জন্য কি তুমি আমাকে ডেকেছো? না, একটু বাকি আছে। কি? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। বেশ করেছো। তো এখন আমাকে কি করতে হবে? আবার নতুন করে একটা চাকরি খোঁজো, নতুন করে নিজেকে গুছিয়ে নাও, এসব বলে তোমাকে অনুরোধ করতে হবে? না, ওসব কিছুই করতে হবে না। আমি একটা ব্যবসা শুরু করেছি। তুমি ডিম না মুরগি? ঠাট্টা করছো? এসব চিন্তা করে একবার এগিয়েছিলাম, কিন্তু হয়নি। এখন ওসব না। আমার বন্ধু শহীদকে তো চেনো, ওর সঙ্গে। দেখো শিশির, তুমি কি করবে না করবে সেটা তোমার ভাববার বিষয়। দয়া করে আমার সাথে এসব নিয়ে কথা বলতে এসো না। তোমার সাথে আমার কখনোই বনবে না, সেটা তোমাকে আগেও বলেছে, কিন্তু তুমি মানতে চাওনি। দুজন একসাথে থাকতে গেলে অন্যের কথাও যে ভাবতে হয়, সেটা তুমি কখনোই বুঝতে চাও না। আমি তো তোমার ইচ্ছার উপর কখনো জোর খাটাইনি। শুধু একবার বলেছিলাম ওর সাথে মেলামেশা করো না, এটুকুই। সেটাই কি যথেষ্ট নয়? আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি এখনই দাঁড়াও। আর একটার পর একটা যদি আমি তোমার ইচ্ছা শুনে যাই, তাহলে আমার ইচ্ছার তো কোনো মূল্যই থাকবে না। তাহলে কি হবে তুমি ভেবে দেখেছো একবার? আর আমার সাথে মেলামেশার আগে তুমি আমার সম্পর্কে কিছু জানোনি, বোঝোনি, সেটা বলবে না আশা করি। ছিল, ধারণা ছিল, কিন্তু আমাদের এতদিনের সম্পর্ক কি তোমার উপর কোনো অধিকার দাবি করে না? আমি কি আমার একটা ইচ্ছার কথা তোমাকে বলতে পারি না? পারো, কিন্তু সেটাতে যদি আমার মত না থাকে তোমাকেও মেনে নিতে হবে। তুমিও মেনে নাওনি, আর আমিও তোমাকে জোর করিনি। দেখো শ্যামা, মুহূর্তের কোনো রাগ বা ভুলকে চূড়ান্ত বলে মেনে নেওয়া ঠিক না। সামান্য একটা কথার জন্য আমাদের সবকিছু মিথ্যা হয়ে যাবে? তুমি একটু ভেবে দেখো তো, কিরকম ছন্ন ছাড়া জীবন ছিল আমার।
তোমার কথায় একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম, কত তাড়াতাড়ি আমি নিজেকে বদলে নিয়েছিলাম। সামান্য এক ঝোড়ো হাওয়ায় সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। ঝড়টা যে সামান্য ছিল না সেটা নিশ্চয়ই স্বীকার করছো। হ্যাঁ, ঝড়টা সামান্য ছিল না। এখন মনে হচ্ছে ভুলটা আমারই ছিল। আমি যাই, আমার অফিসে তারা আছে। তুমি তুমি আমাকে ভুল বুঝছো শ্যামা। এখানে তো বোঝাবুঝির কিছু নেই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। এ নিয়ে আর বলার কিছু নেই। তুমি কিন্তু ভুল করছো শ্যামা। ভুল করছো তুমি, আর সেটা আমাকে চিনতে। একটি বিকেল, একটি সন্ধ্যা, কিংবা একটি রাতের স্মৃতি কি একজন মানুষের জীবনে তার অজান্তে পাষাণের মতো ভার হয়ে থাকতে পারে? থাকে কখনো? এর আগে তো কখনো এভাবে মনে হয়নি। আগে মানে 5 বছর, 10 বছর, 20 বছর জীবনের অপূর্ণতা টের পাইনি কখনো। গত কয়েকটি বছর একা হয়ে যাবার পরও অনেকদিন অতীত দিনের স্মৃতি এসে ভিড় করেনি মাথার ভেতরে। একটানা ছুটে চলা জীবনের ক্লান্তিও পেছনে নিয়ে যায়নি সহজে। কিন্তু এই কি বিড়ম্বনা! বেশ কিছুদিন হলো রাতে ঘুমালেই এমনি ভুলে যাওয়া স্মৃতি স্পষ্ট হয়ে ধরা দেয় স্বপ্নে। এক অদ্ভুত খেলা যায়, কোনো কিছুই অস্পষ্ট নয়। কিন্তু জীবনের যে না বলা কথা, যে কথার জন্য কোনোদিন দুঃখ বেদনা কিছু অনুভব করিনি, সেই কথাগুলো কেন এখন এইভাবে আমাকে তাড়া করে ফেলছে? কেমন হলো শ্যামা যেরকম বুদ্ধিমতী আর নাছর বানা, ও তো সত্যি একদিন সত্য কথাটা বের করে ফেলবে। এরকম হতে থাকলে তো একদিন ঠিকই ধরা পড়ে যাবো ওর কাছে। আমারে দেব না ভুলে যে আমি চিরতরে। আজ তো একবারও ফোন করলো না মেয়েটা। ধরা কি শুধু আমি একাই পড়বো? ও পড়বে না? ঝগড়া একটা বাঁধিয়েছে শিশিরের সঙ্গে, সেটা বেশ বুঝতে পারছি। শেষটা আমাকেই ঠিক করে দিতে হবে তাও জানি। আমার কথা ছাড়া চূড়ান্ত কিচ্ছুও করবে না। একবার ভেবে দেখো শ্যামা, যে সম্পর্কের শুরুটা এত সুন্দর, তার শেষটা কি কারণে এত অসুন্দর হবে, এলোমেলো হবে? সেই দিনের বিকেলটার কথা তোমার মনে আছে? কি সুন্দর গান গাইলে তুমি, আর আমি তোমার অপেক্ষায় কাঁঠাল চাপা গাছটার নিচে দাঁড়িয়ে রইলাম। তুমি সবার সাথে দেখা শেষ করে আমার কাছে আসলে, কোনো কথা না বলে আমরা পরস্পর পরস্পরের হয়ে গেলাম। তুমি আমার হাত ধরলে, এই হাত ছেড়ে যেও না শ্যামা। এসব কথা বলে আমাকে ভোলাতে এসো না। কোথায় কি কখন কিভাবে হয়েছে সেগুলো ক্ষণিকের না চিরকালে সেটা ভেবে দেখা দরকার। আমি এগুলোকে অস্বীকার করছি না, কিন্তু তা বলে এটাই চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে সেটা আমি মনে করি না। ভুলের কথা বলছো? ভুল তো হয়,
তোমার আমার সম্পর্ক যদি আমি ভুল ভেবে থাকি তাহলে কি খুব দোষে থাকবে? এখন আর আমার কোনো কথা তুমি বুঝবে না। জোর করে তোমাকে বোঝানোও যাবে না। ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না, জোরও খাটাবো না। শুধু একটা কথা বলতে চাই, এই ভাঙা গড়ার খেলা যত কম হয় ততই ভালো। যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল। আমি কয়দিন ভীষণ ব্যস্ত থাকবো, এই কারণেই তোমার অনেক মূল্যবান কিছু সময় নষ্ট করলাম। আচ্ছা, ভালো কথা, ফুপু কেমন আছেন? ওনার কথা তো জিজ্ঞেসই করা হলো না। ভালো, তবে আজকাল ওনার রাতে ভালো ঘুম হয় না। কেন, শরীর খারাপ? না, সেরকম কিছু না। আমাদের কথা কিছু বলেছো? কি কথা? না মানে, অনেক দিন তো তোমাদের ওখানে যাই না, কিছু জিজ্ঞেস করে না? বলেছি ব্যস্ত আছো। ভালোই করেছো। শোনো, তুমি যদি ফুপুর সাথে দেখা করতে যেতে চাও যেতে পারো, আর যদি কিছু বলতে চাও বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। না, কি বা বলার আছে? কিছুই বলার নেই। একটা সম্পর্ক যেমন শুরু হতে পারে তেমনি ভেঙেও যেতে পারে, এটা নিশ্চয়ই তার অজানা নয়। আর সেটা দোষেরও কিছু নয়। না, দোষের কথা আমি বলছি না, দোষের কোনো কারণও নেই। আমাদের আর বোধহয় কথা বলার কিছু নেই। না। একটা কথা জানতে পারি? কি? তুমি যে চাকরিটা ছেড়ে দিয়েছো সেটা কি আমার কারণে? মানে তোমার চাকরিতে আমার ফুপুর সামান্য সুপারিশ ছিল, এটাই কি সে কারণ? ওনার দানকে অসম্মান করতে পারিনি তখন, সেটা সত্যি। তবে এখন যে ছাড়লে? সত্যটা জানলে উনি রাগ করবেন না আশা করি। অবশ্য আমি ভেবেছিলাম তুমি তাকে জাফর সাহেবের কথা বলেছো। জানাইনি, তবে জানাবো শিগগির। আশা করি তুমি সুখী হবে। বসন্তের এক সন্ধ্যায় রঞ্জুর সাথে আমার প্রথম দেখা। তখন পলাশের, শিমুলের, কৃষ্ণচূড়ার ডালে ডালে সবুজ পাতারা লজ্জায় লাল হতে শুরু করেছে কেবল। প্রথম দেখাতে দুজনের নাম জেনেছিলাম শুধু, ব্যাস, আর কিছু না। এর পরের বার দেখা হলো ওই আরেক বসন্তের সন্ধ্যায়। এবার অনেক কথা হলো, কি পছন্দ, কোন কবিতা, কি গান, সব। রঞ্জুদের বাড়িটা ছিল আমাদের বাড়িটার থেকে আধা মাইল দূরে। মাঝখানে জোড়া তাল গাছের দিঘি, বকুলদের পুরনো বাড়ির আমবাগান, আর দক্ষিণে ডিস্ট্রিক্ট বোর্ডের লম্বা রাস্তা। বিকেলে আমরা কয়েকজন সেখানে গিয়ে হইচই করতাম, গল্প করতাম, গান করতাম, কবিতা আবৃত্তি করতাম। রাস্তা দিয়ে
বকুলের বাবার গাড়িটা একটা লাল ধুলোর মেঘ করে চলে যেত মাঝে মাঝে। দুষ্টু ছেলেরা এসে রঞ্জু সাইকেলের বেলটা বাজিয়ে দিয়ে চলে যেত। আর অতজনের মধ্যে আমরা দুজনের চোখে চোখ রাখতাম। এরপর থেকে আমাদের দেখা যত বেশি হতো, কথা হতো তত কম। সন্ধে হতে না হতেই চুনি ভাই এসে উপস্থিত হতো আমাকে বাড়ি নিয়ে যাবার জন্য, কারণ রাত করে বাড়ি ফিরলে বাবা খুব রাগ করেন। হায় রে চুনি ভাই, তার মেয়ে শ্যামা এখন রাত জেগে জেগে ফোনে গল্প করে। চুনি ভাই আজ বেঁচে থাকলে বলতাম, আসো এসে দেখে যাও, তোমার মেয়ে কাণ্ড দেখে যাও। শ্যামা এখনো ফেরেনি কেন? এই শ্যামা, কোথায় তুই? বাড়িতে কখন এসেছিস? কি আশ্চর্য, জানিসই তো এই সময়টা আমি ছাদে থাকি, একবার দেখা করবি না? আমি আসছি। কি হয়েছে তোর? কি ব্যাপার? কিছু না। কিছু যে একটা হয়েছে সেটা আমি বুঝতেই পারছি। শিশিরও আসছে না কয়েকদিন বাড়িতে। কি হয়েছে? কিছু না। ফুপি, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার বেশ অনেকদিন ধরেই শিশিরের সাথে কোনো কথাবার্তা যোগাযোগ নেই। আজ অনেকদিন পরেও আমার সাথে দেখা করতে চেয়েছিল, দেখা করেছিলাম। বুঝলাম। তার মানে গত কদিন ধরে রাত জেগে জেগে হেসে হেসে যার সঙ্গে কথা বলছো সে শিশির নয়, অন্য কেউ, তাই তো? কেন এমন হলো? জানি না। জানি না? জানি না বললেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না সহজে। আমার কথা শোন। ফুপু, এখন আমাকে কিছু বলো না প্লিজ। বলতে তো আমাকে হবেই শ্যামা। নতুন মানুষটা কে জানতে পারি? ও জাফর, আমার অফিসের কলিগ। শিশির বেচারির অপরাধ। ও সন্দেহের বাতিক আছে। তা ওর সন্দেহ তো সত্যই প্রমাণিত হলো। সে তো ওর কারণে, ওর দোষে। ভালোবাসলে মানুষ একটু একটু সন্দেহ করে, জোর খাটায়, অন্য কারোর সাথে মিশতে দিতে চায় না, এসব তো হয়ই। এতে দোষের কি দেখলে? আমি কিছু বুঝতে পারছি না ফুপু। আমি বুঝতে পারছি। থাক, এখন আর এসব নিয়ে তোর সাথে কোনো কথা বলবো না শ্যামা। তোর জীবন তোর যেভাবে যাপন করতে ইচ্ছে করে তাই করবি। এর মধ্যে আমি তোকে কি বলবো? ফুপি, তুমি তো আমার উপর রাগ করেছো। শ্যামা, আমি যদি শিশিরের সাথে কথা বলি বা ওকে এই বাড়িতে আসতে বলি, তুই কিছু মনে করবি না তো? তোমার বাড়ি, তুমি যাকে খুশি তাকে ডাকবে, আমি কেন রাগ করব? ঠিক বলেছিস, আমার বাড়ি। কোনো কিছুকেই সহজে নিজের ভাবতে পারিস না তো তোরা, তাই তোদের মতিগতি ঠিক নেই। ঠিক আছে, আমার বাড়ি, আমি যাকে খুশি তাকে আসতে বলতে পারি, আর সেজন্য তোর মতামত নেওয়ারই আমার কি দরকার?
সরি ফুপু। না ঠিক আছে, আমি এখন তোর সাথে অনেক কথা বলতে পারবো না শ্যামা। সেটা কতগুলো কাগজ নিয়ে বসেছি, প্রপার্টির দলিল টলিল। ফুপা মারা যাবার পর আমাকে যে কত ঝামেলা পোহাতে হচ্ছে কল্পনাও করতে পারি। রোহান ভাই তো আছেই, তাকে বললেই হয়। হ্যাঁ হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার থেকে এসে আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে যাবে। আরে বাবা, এদেশে একটা মা আছে সে কথাটা ভুলে যায়নি, এটাই আমার অনেক বড় ভাগ্য। তুমি একটা কাজ করো, তুমি চলে যাও রোহান ভাইয়ের কাছে। যেতাম যদি তুই আমার ছেলেটাকে পছন্দ করে আমার সাথে যেতি, তাহলে যেতাম। সেই সুযোগ আর পেলাম কই, সে তো পছন্দ করে বসে আছে আরেকজনকে। আচ্ছা হয়েছে, শোন, রাতে বসে একসাথে খাবো। ওকে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকি থামিয়া যাবে বেদনায়। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকি থামিয়া যাবে বেদনায়। দেখেছো রঞ্জু, এখানেও ছেলেটা তোমার মতো ভুল করতে চলেছে। তুমি বলতেই পারো না, আরে পেয়েও হারিয়ে ফেলতে চাইছে। এখানে দোষটা কার বলো তো? তুমি নিশ্চয়ই বলবে শ্যামা, আর তাতে করে নিজেকে নির্দোষ ভাবতে তোমার সহজ হবে। কিন্তু আমি যদি বলি দোষ শিশিরেরও, সে কেন পেয়েও হারিয়ে ফেলবে? তখন আবার ভেবো না যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এরকম কথা বলছি। আচ্ছা রঞ্জু, আচ্ছা বলো তো, তুমি কোথায় কোথায় আছো বলো? আমার কথা কি মনে আছে তোমার? নাকি আমি শুধু মনে রেখেছি একা, আর মনে রেখেছি বলে তুমি আমার স্বপ্নে চলে আসো, নিদ্রায় জাগরণে হানা দাও বারবার। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করছো, ভালো। যা করতে ভালো লাগে সেটা করবে, আর যা করতে ভালো লাগে না সেটা কিছুতেই করা যাবে না, তাই তো? তাহলে তো শ্যামাকেও তুমি দোষ দিতে পারবে না। আমি কোনো দোষ দিইনি ফুপু। আমি তো আপনাকেও কিছু বলিনি। হ্যাঁ, তুমি কিছু বলনি, সে আমাকে কিছু বুঝতে দেয়নি। আমি আসলেই কিছু বুঝতে পারলাম না শিশির, মানে এত সহজে একটা জিনিস ভেঙে যায় কি করে? আপনার কাছে বলতে সংকোচ নেই। আমি আসলে প্রথম প্রথম বুঝতে পারিনি ওটা আমার ক্ষণিকের দুর্বলতা ছিল। মোহ কেটে গেল, ওর কাছে আমি হয়ে গেলাম কেউ না। ভালো, এতটুকু যখন বুঝতে পেরেছে, ভবিষ্যৎটাও কি হবে সেটাও নিশ্চয়ই চিন্তা করে নেবে। ফুপু আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি চাই শ্যামার জীবনটা তোমার সঙ্গে কাটুক। পাত্র হিসেবে আমি তোমাকেই পছন্দ করছি। ওর মা বলো, ফুপু বলো, সবই আমি। কিন্তু তারপরে তো শ্যামাকে আমি এই বিষয়ে কোনো জোর করতে পারবো না।
যেদিন প্রথম তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল আমার সাথে আলাপ করাতে, সেদিন যখন আমি কোনো আপত্তি করিনি, তখন তো বোঝা উচিত ছিল না যে আমার ইচ্ছাটা আসলে কি। এখন যদি তুমি মাঝপথ থেকে সরে যাও, সেটা তো হবে তোমার ব্যর্থতা। একজন ব্যর্থ মানুষ জীবনের এক পর্যায়ে গিয়ে যখন অতীতের দিকে ফিরে তাকায়, তখন নিজের প্রতি করুণা ছাড়া আর কিছু অনুভব করে না। সেটা একটা ভয়ঙ্কর কষ্টের ব্যাপার। এরকম ভয়ঙ্কর একটা ভবিষ্যতের চাইতে তোমার সুখের একটা জীবন হোক, এটা আমি চাই। এখন তুমি কি করবে বাকিটা তোমার উপর। আমার যা বলার ছিল বলেছি। আমি আজ আসি। Bueno. যা তুমি পারোনি রঞ্জু, এটা এই ছেলেটিকে পারতে হবে শ্যামার সঙ্গে। বলতে পারো অনেক অনেক দিন পরে এসে তোমার সঙ্গে এক খেলায় মেতেছি আমি, কিন্তু আশ্চর্যের বিষয়, এই অনুপস্থিত তোমার সঙ্গেও পেরে ওঠা সহজ হচ্ছে না। এই খেলায়ও তোমার জয় হবে বিভা, হেরে যাব আমি। কারণ এই শ্যামার আছে তোমার মতো একজন প্রেরণা দায়িনী, আর এই শিশিরের আছে প্রশ্রয় দানকারী, সে তুমি। আমার এসবের কিছুই ছিল না। তোমার চুনি ভাই কি নির্মম আঘাত চাই না আমাকে করলো। আমার কি দোষ ছিল বলো? আমি তো তোমাকে সে রাতে তোমাদের বাড়িতে চলে যেতেই বলেছিলাম। তুমিই তো বললে বকুলদের বাড়ির এরকম হয়েছে ছেড়ে তোমার চলে যেতে ইচ্ছে করছে না, তুমি সারা রাত থাকবে। রাত বাড়তে থাকলো। আমরা দুজন বকুলদের বাড়ির এত হইচইয়ের ভেতরেও নিজেদের জন্য একটা নির্জনতা তৈরি করে নিলাম। তেমন কোনো কথা নয়, শুধু চেয়ে থাকা। রঞ্জু মাঝে মাঝে কয়েকটা কবিতার লাইন আওড়ালো, আর আমি মাঝে মাঝে দু একটা কলিতে সুর তুললাম। বকুলের বড় বোনের বিয়ে, বাড়িতে কত আনন্দ, কত মজা, কিন্তু এত আনন্দের ভিতরেও এক ধরনের চাপা কষ্ট অনুভব করছিলাম বুকের ভেতর। আমাদের দুজনের দুজনকে হয়তো অনেক কথা বলার ছিল, কিন্তু বলা হলো না কিছু। চৈত্র মাস, বসন্তকাল ফুরোয়নি তখনো। সুন্দর বাতাসে এক এক সময় মন জড়িয়ে যাচ্ছে। এভাবে বসে থাকতে থাকতে কখন যে রাত ভোর হয়ে গেছে টেরই পাইনি। গাছ থেকে ফুল ঝরে পড়ে ঘাসের সবুজটা ঢেকে দিয়েছে, মিষ্টি গন্ধ চারপাশে। আশেপাশে কেউ নেই, রাত জাগার ক্লান্তিতে সবাই ঝিমিয়ে পড়েছে। শুধু আমরা দুজন বসে আছি পাশাপাশি, চুপচাপ। আমাদের আর কিছুই বলা হলো না। হঠাৎ দেখলাম দূর থেকে চুনি ভাই আসছে। আমাদেরকে ওভাবে বসে থাকতে দেখে খুবই রেগে গেলেন। আমাকে বললেন বাড়ি চলে যেতে, আর রঞ্জুকে বললেন অপেক্ষা করতে। আমি যাবার সময় দুবার পিছন ফিরে তাকিয়েছিলাম। ঘাসের উপরে আমার পায়ের ছাপ পড়ল।
আর আমি কিছু জানি না। পরে জেনেছিলাম চুনি ভাই সেদিন রঞ্জুকে অপমান করে ক্ষান্ত হননি, কি প্রচন্ড মার মেরেছিলেন তিনি। রঞ্জু আর কখনো আমার সামনে আসেনি। আমি 2-1টা চিঠি লিখেছিলাম, কিন্তু আর দেখা করেনি আমার সাথে। তারপর বাবার বদলি হয়ে গেল, এক সময় আমরা চলে এলাম। মনে আছে, অনেক দিন লেগেছিল আমার রঞ্জুকে ভুলতে। কোনোদিন তো এসব কথা বলনি ফুপু। হ্যাঁ, কিন্তু আজ বললাম। কেন বললাম জানিস? কেন? যা আছে তা যে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়, এটা বুঝতেই অনেক সময় লেগে যায়। আর যা হারিয়ে যায় তা যে আসলেই হারিয়ে যাবে, সেটা আগে বোঝা যায় না। আর হারিয়ে যাবার আগে বোঝাই যায় না আসলে কি হারাতে যাচ্ছে। এটা চির পুরাতন কথা, সব সময় মনে থাকে না। ছি ছি শ্যামা, এত বড় ভুল তুমি করলে কি করে? জাফর সাহেবের কাণ্ডটা দেখলে তো? ছি ছি ছি, এতগুলো টাকা হাতে নিল। দেখতে ভদ্রলোকের মতো, কিন্তু স্বভাবটা ছিচকে চোরের চেয়েও খারাপ। ফুপু, আমি ভুল করেছি। তোমার কথা না শুনে আমি ভুল করেছি ফুপু। ফুপু, রঞ্জু, তোমাকে জেতাতে পারলাম না। অনেক কিছু কল্পনা করলাম শ্যামার জীবনে শিশিরকে ফিরিয়ে আনবার জন্য, কিন্তু হলো না। হায় রে, সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু রঞ্জুরা কেন বদলায় না বলতে পারো? কভু কি কথা সে কইতে গিয়ে হঠাৎ যাব থেমে, অভিমানে 4টি চোখেই আসবে বাদল নেমে। হেথা পূর্বে না কো ভালোবাসার আশা অভাগিনী, তাই দলবে বলে কলজেখানা রইনু পথে পাতি। বিভা, এসব কথা তাহলে কে বলবে, লিখবে কে? এই জগৎ সংসারের সব চাওয়া পূর্ণ হয়ে যাবার পরে আবার যখন নতুন করে শূন্য হবে, তোমার জন্য থাকবে পরে কি? এসব কথাই তো। শ্যামার জন্য তাই থাকবে। চলি, বেশ কয়েকদিন তোমাকে ভীষণ জ্বালালাম। না, বলো জাগালাম। যে নির্ঘুম রাত আমার জীবনের চরম সত্য হয়েও ঘুমিয়েছিল, এখন আবার জেগেছে। তুমি ঠিকই বলেছ, আমার পরম পূর্ণতার মধ্যে যে চরম শূন্যতা ছিল, এখন বুঝতে পারছি, চিনতে শিখছি। তুমি আর হারিয়েছিলে।
আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পাইনি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকি থামিয়া যাবে বেদনায়। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকি থামিয়া যাবে বেদনায়। দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে। তোমার পথের ধুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া